বৃষ্টিটা সবেমাত্র থেমেছে, তবে আকাশে বিদ্যুতের ঝলকানি আর গর্জনটা ফুরিয়ে যায়নি। বাইরে হিমেল বাতাসের স্রোত ছুটে বেড়াচ্ছে পাড়াময়। অন্ধকারে রাস্তার হলদে বাতিগুলো আলসে দেখাচ্ছে। ঘরবন্দি অমিতাভর ভয়ার্ত দৃষ্টিটা কাঁচের জানলা ভেদ করে ঘোরাফেরা করছে রাস্তার দিকে। নজর ফেরাতেই ঘরের কোনায় কোনায় জমে থাকা আবছা অন্ধকারটা লক্ষ্য করে গাটা কেমন শিউরে উঠল ওর। গলাটা শুকিয়ে এলো। রাস্তায় সদ্য লোক চলাচল শুরু হয়েছে। বারবার সেই দিকে চাইতে ইচ্ছা করে না অমিতাভর। ওর মনে হয় কোনো আড়াল থেকে হয়তো সে চেয়ে আছে ওর বাড়ির দিকে। কথাটা মাথায় ঠক্কর খেতেই বুকের ভেতরটা ধরাস করে উঠল। এবারে ও দীর্ঘশ্বাস ছেড়ে গুটি সুটি দিয়ে সামনের চেয়ারে গিয়ে বসল। নিজের অজান্তেই যেন ঘন ঘন চোখটা চলে যাচ্ছে ঘড়ির দিকে। যত সময়ের কাঁটা সরছে তত ছটপট করছে ও। কাঁপা কাঁপা হাতে একটা সিগারেট ধরালো। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। ছুটে গিয়ে হাসি মুখে দরজা খুলে দিল অমিতাভ। চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে আদিত্য বলল, ও কি বেয়ারা বৃষ্টি বলতো সালা। অমিতাভ দরজার একপাশে সরে গিয়ে বলল, ভিজেছিস নাকি? ওই একটু আদ্রু, সেই ঘোষপাড়ার মোড় থেকে হেঁটে আসছি। কথা শেষ করে আদিত্য সামনের চেয়ার টেনে বসল। দরজা বন্ধ করে অমিতাভ ওর সামনের চেয়ারে বসে বলল, এতটা হেঁটে এলি? হ্যাঁ আর কি, একটু বৃষ্টি ঝরেছে তাতেই রিক্সাওয়ালাগুলোর দেমাগ দেখলে হয়। এদিকে আসতে চাইলো না। আরে সিগারেট ছাড়। প্যাকেট শুদ্ধ সিগারেট আদিত্যর হাতে দিল অমিতাভ। অমিতাভর হাত থেকে সিগারেটের প্যাকেটটা নেবার সময় আদিত্য খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থ হয়ে গেল। তারপর একটা সিগারেট ঠোঁটে গুজে তাতে অগ্নিসংযোগ করে আদিত্য বলল, এই কি চেয়ারে হয়েছে তোর? কোনো বড় অসুখ টসুখ বাঁধিয়েছিস নাকি? অমিতাভ ওর ভাঙা গাল আর গর্তে ঢোকা শুকনো চেহারায় জোর করে এক ফালি হাসি ঠোঁটের কোনায় নামিয়ে আনল। আদিত্য ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, না না, ওসব হাসি টাসি ছাড়। তোর শরীরের এই দশা হলো কি করে? হোস্টেলে থাকতে গর্ব করার মতো চেহারা ছিল তোর, হঠাৎ এভাবে স্বাস্থ্য ভাঙার কারণ কি? বলবো, আগে বল কি খাবি? স্কচ না হুইস্কি? ও বাবা, তুই বাড়িতেও সব মজুদ রাখিস নাকি? তুই আসবি বলেই আনিয়েছি। হুইস্কি আনি? আন, একদিন পর যখন দেখা, হোস্টেলের দিনগুলো ফেরত আসুক। অমিতাভ চেয়ার ছেড়ে উঠে এদিক ওদিক ভালোভাবে চাইল। ওর মুখের উপর থেকে ভয়ের ছাপটা যেন কিছুতেই সরছে না। এরপর সামনের ফ্রিজ খুলে পানীয়ের বোতল এনে সামনের টি টেবিলের উপর রাখল। তারপর একটা কাচের গ্লাস আর এক বাটি সলিড বাদাম আদিত্যের সামনে নামিয়ে রাখল। বলল, নে শুরু কর। আদিত্য সামনে একটি কাচের গ্লাস দেখে জিজ্ঞাসা করল, কে তুই খাবি না? অমিতাভ সামনের চেয়ারে বসে বলল, না রে ভাই, শরীরের কি হাল হয়েছে দেখতেই তো পারছিস। দুধ? তাহলে এসব না আনলেই তো পারতিস। একা একা খেয়ে মজা আছে নাকি? একাই খা ভাই, আজ তোর সামান্য নেশা করার প্রয়োজন আছে। কথা শেষ করে অমিতাভ ঘরের ভেতর দিক এবং সিঁড়ির দিকে চাইল। বিশেষ করে ঘরের আনাচে কানাচে জমে থাকা ছোট ছোট অন্ধকারগুলো ওর নজর কাড়ছে বেশি। অমিতাভর কথাটা ঠিক কানে তুলল না আদিত্য। ও পানীয়ের বোতল খুলে গ্লাসে ঢেলে বলল, আমার খোঁজ তুই কোথায় পেলি বলতো? খানিকটা কাকতালীয়ভাবেই বলতে পারিস। মাসখানেক থেকে তোর কথা খুব মনে পড়ছিল। এরপর একদিন রাস্তায় রনিদার সঙ্গে দেখা। তোর রনিদার কথা মনে আছে? থাকবে না কেন? হিস্ট্রি ডিপার্টমেন্ট, আমাদের 1 বছরের সিনিয়র। বুক পকেটে সবসময় একটা গাঁজার কুলকে থাকতো। বর্ধমান না কোথায় যেন বাড়ি ছিল। হোস্টেলে যত নেশার জিনিস রনিদাই সাপ্লাই করতো।
মনে আছে ওর পাল্লায় পড়ে তুই আর আমি প্রথম ডেন রাইট 28 গেছিলাম। ডেঞ্জারাস ডেঞ্জারাস ছিল রনিদা। শালা শেষ দিকে নাকি টিকটিকি ল্যাচ পুড়িয়ে নেশা করতো। এত বছর পর তোকে দেখে চিনতে পারলো? নেশা করলেও লোকটার স্মৃতিশক্তি কিন্তু শার্প। ওর মুখেই তো শুনলাম তুই এই শহরেই আছিস, আর জিসি দত্তের গোডাউনে কাজ করছিস। ও ছাড়া আমার কি থাকবে কপালে বল? পড়ালেখা সেভাবে করলাম কই। আচ্ছা, হোস্টেল ছাড়া আমাদের কত বছর হলো বলতো? 5 বছর তো হবেই। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। তুই এখন কি করছিস? কিছু না, এখানে থেকে স্রেফ চাকরি খোঁজার বাহানায় বাপ ঠাকুরদার পয়সা উড়াচ্ছি। তোর কিছু না করলেও চলে ভাই। বাইরে একটা খুট শব্দ হতেই অমিতাভ উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। ওর কৌতূহলী চোখ দুটো এখনো বাইরে গেঁথে রয়েছে। আদিত্য এর মধ্যেই বেশ কয়েকবার মদ ভর্তি গ্লাস গলাধকরণ করে অমিতাভর দিকে তাকিয়ে বলল, ওভাবে জানলার বাইরে কি দেখছি? আরো কেউ আসবে নাকি? হ্যাঁ, কই না তো। বেশ থতমত খেয়ে জবাব দিয়ে অমিতাভ পুনরায় চেয়ারে এসে বসল। এতক্ষণে আদিত্যর চোখে নেশার রং জেগে উঠেছে। ও একটা বিশ্রী রকমের ঢেকুর তুলে বলল, আসল কথাটা তুই বললি না তো? কোন কথা? তোর স্বাস্থ্য ভাঙার কারণ। তাছাড়া হঠাৎ এতদিন পর তোর আমার কথা মনে পড়লো কেন? অমিতাভ আদিত্যর দিকে মুখটা বাড়িয়ে ধীর গলায় বলল, তোর তৃষার কথা মনে আছে? মদের ঘোরে আদিত্য উচ্চকণ্ঠে বলে উঠল, এই তুই এরকম মিনমিন করে কথা বলছিস কেন? হ্যাঁ? অমিতাভ ঠোঁটের উপর তর্জনী রেখে বলল, আস্তে আস্তে কথা বল। ওকে ওকে, আসতেই বলছি। তুই কার কথা জিজ্ঞেস করছিলি? তৃষা। এবারে ভালো করে কথাটা শোনার পর আদিত্য অল্পক্ষণের জন্য স্থির হয়ে গেল। ওর নেশায় ডোবা চোখে মুখে থতমত ভাব, একটা অপরাধ বোধ আদিত্যর ভেতরে খেলা করল। ও থতমত খেয়ে বলে উঠল, মানে ওই তুই কোন তৃষার কথা বলছিস বলতো? তৃষা বাংলা বিভাগ ফার্স্ট ইয়ারের ছাত্রী, সুভাষ বোস কলেজ, রথতলায় মেজ ভাড়া করে থাকতো। এবার কিছু মনে পড়ছে? অমিতাভ কথা বলা শেষ করলে ঢোক গিলল আদিত্য। ওর একটিবারের জন্য পলক পড়ছে না এখন। ও টেবিলে রাখা জলের বোতল থেকে সমস্ত জল গলায় ঢেলে ভয়ার্ত কণ্ঠে বলল, হঠাৎ এত বছর পর তুই এসব কথা বলছিস কেন? হ্যাঁ, কি ব্যাপার বলতো? পুলিশ টুলিশ এসেছিল নাকি এখানে? না, তার থেকেও ভয়ঙ্কর কিছু। মানে এ ভাই, তুই আর ভয় দেখাস না আমাকে। যা বলবি স্পষ্ট করে বল না। বলছি। বলে অমিতাভ সমস্ত ঘরটায় একবার চোখ ঘুরিয়ে নিল। তারপর ভয় মিশ্রিত কণ্ঠে বলল, মাসখানেক আগে তৃষাকে দেখলাম রেল স্টেশনে। অমিতাভর কথা শেষ হতেই স্নায়বিক উত্তেজনায় আদিত্য লাফিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কি কি বলছিস তুই? কথাটা বলার সময় ওর ভেতর থেকে নেশার ভাবটা একেবারে উড়ে গেছে। আমি সত্যি বলছি। কিন্তু ওকে তুই দেখবি কি করে? ওকে তো আমরা... কথাটা অর্ধ সমাপ্ত রেখে ধপ করে চেয়ারে বসল আদিত্য। তারপর ডান হাতের চেটোই মুখের ঘাম মুছে বলল, না না না, এ সম্ভব নয়। তুই কাকে দেখেছিস? বিশ্বাস কর, ওটা তৃষাই ছিল।
আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, ইম্পসিবল। ওর মতো দেখতে কেউ হলেও হতে পারে। তুই এত শিওর হচ্ছিস কিভাবে যে ওটা তৃষাই? সেই চোখ, সেই মুখ, থুতনির ডান দিকে আঁচিল, আর পরনে ছিল শেষ দিনের সেই ময়ূরকণ্ঠী রঙের শাড়িটা। এমনকি আমার দেওয়া সেই রিস্ট ওয়াচটাও দেখলাম ডান হাতের কবজির কাছে জ্বলজ্বল করছে। আমি অবশ্য ওর মুখের এক পাশটাই দেখতে পেয়েছি, তবে চিনতে ভুল হওয়া অসম্ভব। কিন্তু আচ্ছা, ওর সঙ্গে কে ছিল? কেউ না, ও একাই ছিল। সময়টা সন্ধে 7টা হবে। আমি ট্রেন থেকে নেমে রাস্তার দিকে হাঁটা দিয়েছি, এমন সময় চোখটা গেল সিঁড়ির দিকটায়। দেখি ও দাঁড়িয়ে রয়েছে। তারপর? প্রথমটা আমি ঘাবড়ে গিয়েছিলাম, চলার শক্তিও হারিয়েছিলাম কিছুক্ষণের জন্য। গলার ভিতর না একটা পাথর যেন গুঁজে দিয়েছিল কেউ। আমাকে স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ও সরাসরি আমার দিকে তাকালো। সিঁড়ির তলার আলো আঁধারির ভেতর কেবল মুখের একদিকটাই নজরে পড়েছিল আমার। ওর চোখে চোখ পড়তেই বুকটা ধড়ফড় করে উঠল। এরপর কয়েক সেকেন্ডের জন্য আমার চোখটা ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল পুরোপুরি। আচমকা উত্তেজনার বশে বলতে পারিস, কিন্তু অন্ধকারটা চোখের পাশ থেকে সরে যেতেই দেখলাম সেখানে কেউ নেই। বুঝতে পারছি না, তোর হ্যালুসিনেশন হয়নি তো? মানে ওই দড়িকে সাপ ভেবে ভয় পাওয়ার ব্যাপারটা আর কি। হয়তো তুই কিছুদিন ধরে ওর কথা ভাবছিলিস, আর তা থেকেই। নো ব্রাদার, ওরকম কিছু নয়। ওটা তৃষাই ছিল। তুই বারবার এত জোর দিয়ে বলছিস কিভাবে? কারণ এর পরও আমি ওকে দেখেছি। আতঙ্কে শুকিয়ে আসা কণ্ঠে আদিত্য বিস্ফারিত চোখ নিয়ে প্রশ্ন করল, কোথায়? আমার বাড়ির ভিতরেও দেখেছি ওকে তো একবার রাত 3টে নাগাদ হঠাৎ আমার কপালের কাছটা সুরসুর করে উঠল। এতে ঘুমটা পাতলা হয়ে এলো। আমি ঘুমন্ত অবস্থাতেই কপালের কাছে কি আছে সেটা দেখবার জন্য ডান হাতটা কপালে ঠেকালে দেখলাম আমার হাতটা ভিজে গেল। ব্যাপারটা আশ্চর্য ঢাকায় চোখ খুলে দেখি তৃষা আমার থেকে 3 ফুট উপরে শূন্যে ভেসে রয়েছে, ভেসে শুয়ে রয়েছে। আর ওর নিচের দিকে ঝুলে থাকা ভেজা চুলগুলো ঠেকছে আমার কপালে। কি ভয়ঙ্কর সে দৃশ্য! আমি ভয়ে কাঁপতে কাঁপতে চোখ বুজে ফেললেও কানে স্পষ্ট শুনলাম তৃষা কুৎসিত কণ্ঠে বলে উঠল, চোখ খোল অমিতাভ, চোখ খোল বলছি, আমার দিকে তাকিয়ে দেখ। আর ভালোবাসবি না আমায়? আর ভালোবাসবি না? আমি তো সেই তৃষা, শুধু তোর তৃষা। আয় আয়, আমাকে আদর কর। আয়, আমাকে আদর করবি না? বিছানা ছেড়ে উঠে পালাবার শক্তি আমার কাছে নেই। আমি কেবল দাঁতে দাঁত চেপে ধরে ঠক করে কাঁপছি। সমস্ত শরীর ঘামে ভিজে চপচপ করছে। তৃষার ভেজা শরীর থেকে বরফ গোলা জল আমার শরীরে টপ টপ করে ঝরে পড়ছে। সেই সঙ্গে নাকে এসে ধাক্কা দিচ্ছে মাংস পচা একটা উৎকট গন্ধ। আমি ওই অবস্থাতেই বললাম, আমাকে ছেড়ে দাও তৃষা, আমাকে মাফ করো, আমাকে ছেড়ে দাও। তৃষার নিষ্ঠুর হাসির শব্দ আরো জোরালো হলো। তারপর হাসি থামিয়ে ও বলল, তোকে
ছেড়ে দেব? বেঈমান, আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে নষ্ট করেছিলিস তুই। মনে কর সেদিন তোদের দুজনের পায়ে পড়ে আমাকে ছেড়ে দেবার কথা বলেছিলাম আমি। বলেছিলাম তো, তোরা শুনিসনি? আমার কথা শুনিসনি তোরা? আমার চোখের জলের কোনো মূল্য ছিল না তোর লালসার কাছে। তুই মরবি অমিতাভ, তোর বন্ধুকেও আমি ছাড়বো না। আমার চোখে সেদিন ভয় ছিল, আজ তার থেকে দ্বিগুণ ভয় তোকে কাঁদতে দেখে আমার ভালো লাগলেও যা কয়েকটা দিন তোকে বেঁচে থাকবার অধিকার দিলাম, আজ ছেড়ে দিলাম, তবে মরতে তোকে হবেই, জেনে রাখ। এই বলেই অদৃশ্য হলো তৃষা। এরপর কি হলো? এরপরেও অনেক জায়গায় ওকে দেখেছি। হ্যাঁ, বাজারে, রেস্তোরাঁয়, পার্কে, এমনকি অন্ধকার রাস্তায় ও আমার পিছু নিয়েছে অনেক দিন। আমি প্রাণ ভয়ে ছুটে পালিয়ে এসেছি। ওর ভয়ানক ওই চোখটা আমাকে যেন গিলে খেতে আসছিল। ও ছাড়বে না আমাকে ছাড়বে না, বদলা নেবেই। দিন কয়েক থেকে দিনের আলো নিভে গেলে ওকে আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখছি। কখনো জানলার পাশে, কখনো দূরে বাগানের আমলকির গাছটার তলায়, কিংবা বাড়ির পেছন দিকে পাঁচিলের কোলে। সব জায়গায় ওকে দেখি। মাঝরাতে উঠেও দেখেছি ওই রাস্তার বাঁক থেকে ও আমার বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। আমি রাত নামলেই ভয়ে আর দরজা জানলা খুলে রাখি না আদিত্য। বিশ্বাস কর, ও আমার পিছু নিয়েছে আমাকে শেষ করবে বলে। ও আমাকে ছাড়বে না। রাতে ছাদের উপরে কার যেন পা ফেলার শব্দ পাই। আবার এমনও মনে হয় ঘরের মধ্যে কেউ যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে। এই বুঝি কারোর শ্বাস পড়লো আমার গায়ের উপর। ভয়ে আমি পাশ ফিরে ঘুমোতে পারি না। কেবল যেন মনে হয় ঘুরলেই আমি তৃষাকে দেখতে পাবো। আমাকে বাঁচা আদিত্য, আমাকে বাঁচা। তুই কিছু করা, আমি মরতে চাই না আদিত্য। আমাকে তুই বাঁচা, আমাকে কিছু একটা কর। আদিত্য কোনো কথা বলবার মতো পরিস্থিতিতে নেই। ও কেবল পাথর দৃষ্টি নিয়ে চেয়ে আছে অমিতাভর দিকে। ডুকরে কেঁদে উঠে অমিতাভ ফের বলল, অল্প বয়সে সাময়িক উত্তেজনার বশে আমরা যে অন্যায়টা করেছি সেটা ক্ষমার অযোগ্য। এর শাস্তি আমাদের পেতেই হবে আদিত্য। তৃষা যেভাবেই হোক আর যে রূপেই হোক, ও যে ফিরে এসেছে কথা সত্যি। এখন আমাদের ওর হাত থেকে বাঁচবার কৌশল খুঁজে বার করতে হবে। আমি মরতে চাই না আদিত্য, আমি মরতে চাই না। আমি বাঁচতে চাই। ওকে জবে থেকে আশেপাশে ঘুরঘুর করতে দেখছি আমি ভয়ে রাতে ঘুমোতে পারি না। খাবারে আমার তীব্র অরুচি এসে গেছে। অন্ধকার নামলেই ভয়ে অবশ হয়ে আসে শরীর। সারাক্ষণ মনে হয় এই বুঝি তৃষা সামনে এসে দাঁড়াবে, এই বুঝি সামনে এসে দাঁড়াবে। আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। আমি মরতে চাই না ভাই, আমি মরতে চাই না ভাই, আমাকে বাঁচা। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে অমিতাভ। তারপর নিজেকে খানিক সামলে ও ফের বলে, আমাকে শেষ করার পরই ও তোর পিছু নেবে। এইটা আমি হলপ করে বলতে পারি। তুই দেখিনিস তুই? আদিত্য শূন্য দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, সেই সুযোগ আমি ওকে দেব না। তার আগেই
কথাটা অর্ধ সমাপ্ত রেখে খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে নিয়ে আদিত্য বলল, এই ওঠ অমিতাভ, ভয় নেই, তোর আমার কারো কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না তোর। তৃষা যে রূপেই আসুক আমাদের কিচ্ছু করতে পারবে না। তুই চল আমার সঙ্গে, চল। দুই হাতের চেটোয় চোখের জল মুছে অমিতাভ প্রশ্ন করল, কোথায়? শ্মশান। বলে দরজার বাইরের দিকে পা বাড়ালো আদিত্য। ওকে অনুসরণ করলো অমিতাভ। শহরতলি ছাড়িয়ে ওরা দুজনে হাঁটা পথেই নির্জন শ্মশান চত্বরে এসে পৌঁছল। রাস্তায় চলবার সময় অমিতাভ ভয়ার্ত দৃষ্টি নিয়ে ওর পেছন দিকে কয়েকবার তাকানো ছাড়া আদিত্যর সঙ্গে কোনো কথাই বলেনি। আদিত্যও যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। ওর মুখের দিকে তাকালেই বোঝা যায় যেন ওর মাথার ভেতর ঝড় বইছে। অহেতুক কথা বলার ইচ্ছে ওদের মধ্যে একেবারেই নেই। অনবরত ভেতরে ভেতরে একটা ভয়ঙ্কর কিছুর পরিকল্পনা করে চলেছে ও। এরপর সরু কাঁচা রাস্তা ধরে শ্মশানের একেবারে ভেতরে ঢুকে দেখল জনাদশেক লোক একটা বড় গাছের তলায় বসে কথাবার্তা বলছে। ওদের কাছে এগিয়ে গিয়ে আদিত্য একজনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কালুকে কেউ দেখেছেন? একজন বয়স্ক লোক হাতের জ্বলন্ত বিড়িটা ফেলে ডান হাতের তর্জনী নির্দেশ করে জানালো যে কালু অন্ধকার দিঘির দিকে চিতার জন্য চুল্লি সাজাচ্ছে। অমিতাভ সেই দিক লক্ষ্য করে দেখল ওখানে ক্ষীণ একটা আলো জ্বলছে। আদিত্য সেদিকে এগোতে থাকলে অমিতাভ পেছন থেকে প্রশ্ন করল, এই আদিত্য, তুই কি করতে চাইছিস বলতো? হ্যাঁ, ওদিকে কোথায় যাচ্ছিস? আদিত্য হাঁটতে হাঁটতেই জবাব দিল, এই মুহূর্তে আমাদের বাঁচাতে পারে একজনই, আমি তার কাছেই যাচ্ছি। বাঁচতে চাইলে তুই চুপ করে থেকে আমাকে অনুসরণ করে যা। অমিতাভ চুপ করে গেল। ওর মনে হলো এ যেন অন্য এক আদিত্য কথা বলছে। ক্ষীণ আলোটার কাছে পৌঁছে ওরা দেখল সেখানে একটা প্রদীপ জ্বলছে। তার ঠিক পাশেই একটা বৃদ্ধ লোককে খাটিয়াতে ছুঁয়ে বসে রয়েছে একটি অল্প বয়স্ক ছেলে। অদূরেই ব্রাহ্মণের সামনে বসে থাকা একটা মাঝবয়স্ক লোক মাটির সরায় রান্না চাপিয়ে পিণ্ডদানের ব্যবস্থা করছে। সেসবের থেকে চোখ সরিয়ে একেবারে নদীর ধারে নজর যেতেই ওরা দেখল সেখানে জ্বলছে একটা কাঠের মশাল, এবং মশাল থেকে নির্গত আলোক বৃত্তের মধ্যে দাঁড়িয়ে একটা বেটে খাটো স্বাস্থ্যবান ছেলে। সে চিতার কাঠ সাজাচ্ছে। আদিত্য এবারে সেদিকেই হাঁটা দিল। একেবারে চিতার সামনে পৌঁছে দেখল ছেলেটা মুখে জ্বলন্ত বিড়ি গুজে গুনগুন সুরে গান গাইছে আর চিতার কাঠ সাজাচ্ছে। আদিত্য এবারে ওর পিছনে দাঁড়িয়ে বলল, কালু। লোকটা গান ও হাতের কাজ থামিয়ে পিছন ফিরে তাকিয়ে হেসে বলল, আরে আরে গুরু যে আবার কিসে ফেসেছ? হ্যাঁ, ফেঁসেছি মানে? কালু বিড়িটা দম নিয়ে কয়েকবার টেনে ফেলে দিল। মানে না ফাঁসলে তুমি তো কালুর মুখ দেখো না দাদা। আদিত্য পকেট থেকে একগুচ্ছ নোট বার করে কালুর দিকে এগিয়ে দিয়ে বলল, ওকে কোথায় পাবো? কালু টাকাটা খামচে ছিনিয়ে নিয়ে গুনতে গুনতে বলল, এসো এসো আমার সঙ্গে, এসো 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 এসো। ঠিক আছে, তুই হাতের কাজটা শেষ করে নে, তারপর না হয় যাব। আরে লাশ চিতায় উঠতে এখনো অনেক দেরি আছে। সবে ভাত রাঁধছে, পিণ্ডদান হবে, তারপর তো লাশ চিতায় উঠবে। আবার শুনছি ওদেরকে নাকি এই শ্মশানটাতে আসবে, তারপরে ওদের লাশটা দাহ হবে। ততক্ষণে আমি তোমাদেরকে পথ দেখিয়ে চলে আসতেই পারবো। আর একবার লাশ যদি চিতায় উঠে গেল, যতক্ষণ না ছাই হচ্ছে ততক্ষণ আমি কিন্তু একদম নড়তে চড়তে পারবো না। হ্যাঁ বেশ, চল। এরপর কালু ব্রাহ্মণের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ও বামুন ঠাকুর, আমি একটুখানি আসছি গো, তুমি তোমার কাজটা চালাও, আমি ফিরে এসে চিতাটা ঠিক রেডি করে দেবো। হ্যাঁ। কালুর প্রতি হাত উঁচিয়ে ব্রাহ্মণের ইশারা আসতেই কালু ওদের দুজনের উদ্দেশ্যে বলল, হ্যাঁ চলো চলো চলো, এবার যাওয়া যাক, চলো। কথা শেষ করে
একেবারে নদীর ধার ঘেঁষে সরু রাস্তাটা ধরল কালু। ওরা দুজনে অনুসরণ করে চলেছে কালুকে। সংকীর্ণ চলবার পথটা কর্দমাক্ত হয়ে রয়েছে। ডান দিকে নদীর উপরিভাগ থেকে মাঝে মাঝে ধেয়ে আসছে শীতল হাওয়ার স্রোত। শীত শীত করছে অমিতাভর। কালু শীষ দিতে দিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। পথের দুপাশে চাপ ধরে আছে জঙ্গলে। এক একবার হাওয়ার দাপটে দুলে ওঠে ভেজা ঝোপঝাড়ের ডাল গায়ে ঠেকছে ওদের। সন্ধে থেকে দীর্ঘক্ষণ বৃষ্টি হবার পর আকাশটা স্বচ্ছ হয়ে উঠেছে এখন। রূপলি চাঁদ গ্রহ নক্ষত্রপুঞ্জের আলোয় ছেয়ে আছে সমস্ত প্রকৃতি জুড়ে। চঞ্চল নদীর জলে চাঁদের আলোক ছটা লক্ষ্য করে অমিতাভ বলল, জায়গাটার আশ্চর্য একটা মায়া আছে, তাই না আদিত্য? আদিত্য চলতে চলতেই জবাব দিল, একটা মিষ্টি ফুলের গন্ধ পাচ্ছিস? অমিতাভ একবার বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, দারুণ গন্ধ। কামিনী ফুল, তাই না? আমার তোর ইন্দ্রিয়ে যা ধরা দিচ্ছে সেসব ব্যাখ্যাই শ্মশান ভূমিতে চলবে না। এখানে যা দেখছিস তার একটা অন্য অলৌকিক দৃষ্টিভঙ্গি আছে। অর্থাৎ যা অনুভব করছি সব কিছু ধোঁকা? আমার কথার অর্থ সেটা নয়। আমি বলতে চাইছি, অন্ধকার শ্মশান ভূমিতে যে রূপ রস গন্ধ তুই আমি উপলব্ধি করছি, এসবের অন্য মাত্রার একটা ব্যাখ্যা রয়েছে। আর সেটা তোর আমার ভাবনার অনেক ওপরে। সহজ কথায় সবটা অলৌকিক। ঠিক তখনই একটা পেঁচা মাথার উপর দিয়ে চিৎকার করে উড়ে চলে গেল। সেটা লক্ষ্য করে ওরা দুজনে কথা বলা বন্ধ করে মাথার উপরের দিকে তাকালো। তখন কালু বলে উঠল, দাদা, একটু নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটুন। বৃষ্টি পড়েছে তো, এই গর্ত থেকে সাপ টাপ যে কোনো সময় বেরোতে পারে। আলোকহীন রাস্তায় পা ফেলবার সময় সাপের কথা কানে আসলে কার আর মাথার ঠিক থাকে। অমিতাভ ভয়ে দাঁড়িয়ে পড়লে আদিত্য বলল, আরে ভয় কি, তুই আমার পিছু হাঁটছিস তো? অমিতাভ এবারে ভীত কম্পিত সন্দিগ্ধ মনে পা ফেলতে ফেলতে বলল, এই আমরা আমরা কোথায় যাচ্ছি বলতো? হ্যাঁ? আদিত্য একটা ঝোপের আড়ালে মাথা নিচু করে দাঁড়িয়ে দুই হাতের চেটো বাঁকিয়ে একটা বৃত্তের মতো করে ফস করে দেশলাই চালালো। তারপর একটু আগের ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারেটটা ধরিয়ে নিয়ে বলল, জগৎ খ্যাপার কাছে। জগৎ খ্যাপা? সে আর কি? প্রশ্ন করবার সময় ওর মুখের কুঁচকে থাকা ভাবটা নজরে পড়ল না আদিত্যর। কালু এখন গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে চলেছে। আদিত্য সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমি সরাসরি জগৎ খ্যাপার কথা বললে তো সব কথা মাথার উপর দিয়ে চলে যেতে পারে। তাছাড়া একটা অবিশ্বাস জমা হতে পারে তোর মনে। তাই আমার নিজের চোখে দেখা একটা ঘটনা দিয়ে তোকে জগৎ খ্যাপার ব্যাপারে বোঝাবার চেষ্টা করছি। তার মানে তুই জগৎ খ্যাপাকে আগেও দেখেছিস? আমার সব কথা শোন আগে, তাহলেই পুরো ব্যাপারটা তোর কাছে ক্লিয়ার হয়ে যাবে। বেশ, বল। আপনারা শুনছেন লেখক আশিস চক্রবর্তীর কলমে জগৎ খ্যাপা সিরিজের প্রথম গল্প প্রেতের প্রতিশোধ। মাস 7-8 আগের ঘটনা। আমি তখন জিসি দত্তের গোডাউনে সবাই কাজে লেগেছি। লোকালয়ের থেকে সামান্য তফাতে একটা জলার ধারে গোডাউনটা, আর বিরাট বড়। মালপত্র গোডাউনে লোড, ডেলিভারি, স্টোর কিপার থেকে শুরু করে আমাকে নিয়ে প্রায় 10 লোক ওখানে কাজ করে। আমি হিসেব রক্ষকের কাজ নিয়ে নতুন ঢুকেছি, তাই কাজকর্ম বুঝে নিতে আমার একটু সময় লাগছে। এর আগে সেখানে যে লোকটা কাজ করতো সে নাকি আগে থেকে কোনো খবর না দিয়ে হুট করে কাজ ছেড়ে চলে যায়। এটা কাজে যোগ দেওয়ার দিন জিসি দত্ত আমাকে নিজেই বলেছিলেন।
আমি তো প্রথম দিন থেকে বুঝতে পারলাম এই কাজে প্রেশার আছে। দিনের শেষে সমস্ত হিসেবপত্র মালিককে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমার ছুটি নেই। এই জন্য আমার বাড়ি ফিরতে প্রায় রাত 8-9 হতো। রাত অবধি গোডাউনের কেবিনে থাকতাম কেবল আমি আর দত্ত সাহেব, বাকিরা সব সন্ধ্যের আগেই চলে যায়। তো এরই মধ্যে দিন সাতেকের জন্য কাজে প্রচণ্ড চাপ এলো, বুঝলি। একটা বিদেশি কোম্পানি প্রায় গোডাউনের সমস্ত মাল কিনে ফেললো। আমার তখন কাজে যোগ দেওয়া সব 21 দিন হয়েছে। লেবাররা তো সারাদিনে মাল ডেলিভারি দিয়েই খালাস। স্টক মিটিয়ে কোথায় কতটা মাল গেল এসবের সঙ্গে পেমেন্টের দিকটাও আমাকেই দেখতে হতো। রাত তখন 8:45 হবে। কেবিনের ল্যান্ডলাইনে হঠাৎ ফোন এলো। দত্ত সাহেবের বাচ্চার নাকি ভীষণ শরীর খারাপ, ওনাকে এক্ষুনি চলে যেতে হবে। বিষয়টা আমাকে জানাতে এসে দত্ত সাহেব বললেন, মিস্টার বোস, ইটস ভেরি আর্জেন্ট। আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে, ছেলে শরীর খারাপ। আজকের হিসাবপত্র আপনি একটু কাইন্ডলি দেখে রাখবেন, আমি কাল সকালে এসে সব চেক করব। সবাই নতুন কাজে ঢুকেছি, মালিকের কথা শুনতেই হবে। তাছাড়া বিপদ তো আর বলে কয়ে আসে না। আমি মাথা নাড়িয়ে ওনাকে বিদায় জানালাম। এদিকে দত্ত সাহেব চলে যাওয়ার ফলে আমার কাজের বোঝা দ্বিগুণ হলো, অর্থাৎ ওনার অংশের ফাইলগুলোও আমাকে দেখে রাখতে হবে। আমি নিরুপায় হয়ে দীর্ঘশ্বাস ফেলে কাজে লেগে পড়লাম। আদিত্য এবার হাতের সিগারেটের শেষ অংশটা কায়দা করে ছুঁড়ে ফেলে দিল পাশের ঝোপে। এই ফাঁকে কালু সামান্য পিছিয়ে এসে ওদের দুইজনের দিকে তাকিয়ে বলল, এসে গেছি দাদা, এসে গেছি। তারপর পুনরায় পিছন ফিরে হাতের ইশারা করে ও বলল, ওই যে ওই ওই সামনের বাঘটা দেখছো, ওইখানে। সেদিকে তাকিয়ে আদিত্য বলল, বাবা, হঠাৎ উনি আস্তানা চেঞ্জ করলেন কেন? আমি কি জানি, ওই লোক ওই রকমই, এক জায়গায় বেশি দিন ও থাকতে চান না। খালি বলেন, কালু এবার আমাকে পালাতে হবে রে, কারা যেন আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তাই নাকি? ওকে কে মারবে? সে আমি জানি না, এই আমাকে যা বলেন তাই বললাম। কথা শেষ করে কালু পুনরায় সামনে হাঁটা দিল। অমিতাভ সামনের দিকে তাকিয়ে দেখল সামনের বাঁকটা ঘন গাছপালার প্রাচীরে ঢেকে রয়েছে। এরপর চলা শুরু করে ও আদিত্যকে জিজ্ঞাসা করল, আদিত্য, তারপর কি হলো? আদিত্য কথা বলা শুরু করলো। বলছি। তো রাত তখন 11:30 হবে। হঠাৎ লক্ষ্য করলাম গোডাউনের ভেতরে খুটখাট আওয়াজ শুরু হয়েছে। এর আগে এত রাত অবধি থাকিনি কখনো। ভাবলাম ইঁদুর ঘোরাফেরা করছে বোধ হয়, কিন্তু না, সময়ের সাথে সাথে শব্দ বেড়েই চলল। তবুও আমি আমল দিইনি। আচমকা দরজা জানলা খোলার আওয়াজ কানে এলো। আমি নড়ে চড়ে বসলাম। কেবিনের ভেতর থেকে উঁকি দিয়ে দেখলাম কিচ্ছু দেখা যাচ্ছে না। বিরাট গোডাউনের সর্বত্রই আলো জ্বলছে, অন্ধকারের চিহ্ন মাত্র নেই। খালি মালপত্রের আড়ালে ছায়ার মতো আবছা অন্ধকার আছে কোথাও কোথাও। এরপর চোখ কান খোলা রেখে পরবর্তী শব্দের জন্য অপেক্ষা করে রইলাম। এবার অন্যরকম একটা শব্দ শুনলাম। আমার সর্বাঙ্গ নাড়া দিয়ে উঠল। স্পষ্ট শুনতে পেলাম বাইরের দরজা ঠেলে কেউ যেন ভারী পা ফেলে গোডাউনের ভেতর ঢুকছে। একবার ভাবলাম দত্ত সাহেব আবার ফিরে এলেন বুঝি, তাই কেবিন থেকে বেরিয়ে হাঁক দিলাম, কে? দত্ত সাহেব। আমার কণ্ঠস্বর সমস্ত গোডাউনের দেওয়ালে ঠক্কর খেয়ে ঘুরপাক খেল। সেই সঙ্গে পা ফেলার শব্দটাও বন্ধ হলো। এদিকে আমি আমার প্রশ্নের উত্তর না পেয়ে চিন্তিত হলাম। একটা আশঙ্কা মনের ভেতর দানা বাঁধতে শুরু করলো। গোডাউন ভর্তি কোটি কোটি টাকার মাল, রাতে আমি একা রয়েছি। এই সুযোগে চোর ডাকাত এলে আর রক্ষে নেই। আমি ব্যস্ত হয়ে সামনের দিকে এগিয়ে গেলাম।
দুপাশে সারবদ্ধভাবে থরে থরে সাজানো রয়েছে মাল ভর্তি বাক্স। আমি মাঝখানে সরু গলির ভেতরে ঢুকে বোঝবার চেষ্টা করলাম কেউ এসেছে কিনা। এক পা করে যত সামনের দিকে এগোচ্ছি তত আমার বুক কেঁপে চলেছে, তবে আর কারো সারা শব্দ পাচ্ছি না। গোডাউনের ছায়া ছায়া অংশগুলোর দিকে তাকালে ভিতরটা ভয়ে শুকিয়ে আসছে। ঠিক তক্ষুনি কেবিনে রাখা টেলিফোনের রিং বেজে উঠল। আমি ছুটে এসে ফোনটা রিসিভ করতেই উপাস থেকে দত্ত সাহেব বলে উঠলেন, মিস্টার বোস, আপনার কাজ আর কতটা বাকি আছে? সেরকম বুঝলে আজ আপনি বাড়ি চলে যান। আমি কপালের ঘাম মুছে ধীর গলায় বললাম, স্যার বাড়ি কি যাব, আমার মনে হয় গোডাউনে কেউ ঢুকেছে। ফোনের উপাস থেকে চমকে উঠলেন দত্ত সাহেব। কি বলছেন কি মিস্টার বোস? আপনি দেখেছেন তাকে? না স্যার, তবে পায়ের আওয়াজ পেয়েছি। বলছিলাম পুলিশে ফোন করব। ঘাবড়ে গিয়ে কথাগুলো বললাম আমি। পুলিশের কথা শুনে ব্যস্ত হয়ে উঠলেন দত্ত সাহেব। বললেন, নো 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 নেভার, একদমই পুলিশে ফোন করবেন না। নো, গোডাউনে পুলিশ ঢুকলে অন্য ঝামেলায় পড়বো। আপনি ভয় পাবেন না, আমি এই 10-15 মিনিটের মধ্যেই আসছি। একটু সাবধানে থাকবেন, কেমন? ফোনটা রেখে দিলেন দত্ত সাহেব। ওদিকে আবার জিনিসপত্রের নড়াচড়া শুরু হয়েছে, এমনকি পদচালনাও। ভয় তো আমি অনেক আগেই পেয়েছিলাম। এবারে হাতে একটা লাঠি মতো নিয়ে এগিয়ে গেলাম আওয়াজ লক্ষ্য করে। তারপর শব্দের উৎসস্থলে পৌঁছে যা দেখলাম তাতে আমার মাথা বোঁ করে ঘুরে গেল। জানিস, দেখলাম একটা বছর 50-এর লোক পরপর সাজানো কয়েকটা কাঠের বাক্সের উপর উঠে গোডাউনের ছাদ থেকে ঝুলে থাকা ফ্যানের সঙ্গে দড়ি বাঁধছে। দৃশ্যটা দেখে লোকটার অভিপ্রায় বুঝতে আর আমার বাকি রইল না। চিৎকার করলাম, এ কি করছেন? আরে! লোকটা ওপর থেকে আমার দিকে তাকালো, চোখে বিরক্তি ভাব। ততক্ষণে দড়ির প্রান্তটা ফ্যানের সঙ্গে বাঁধা হয়ে গেছে। ঝুলন্ত দড়ির অন্য প্রান্তটা ডান হাতে ধরা, আর সেখানে থাকা গোলাকৃতির ফাঁসটা আমার নজর কাটছে। লোকটা আমার প্রশ্নের জবাব না দিয়ে কপালে ভাঁজ ফেলে উল্টে আমাকে জিজ্ঞেস করলো, কে আপনি? এখানে কি করছেন? বড্ড রাগ হলো আমার, ঝাঁঝিয়ে উঠলাম, আরে আমি এই গোডাউনের কর্মচারী, আর আপনার মরার জায়গা পেলেন না? একেবারে এখানেই আসতে হলো? চোরের মতো এখানে ঢুকে আবার আমাকেই প্রশ্ন করছেন আমি কে? নামুন, নিচে নামুন বলছি, এক্ষুনি নামুন। আরে এ তো আচ্ছা মুশকিল, আমি কি আপনাকে বিরক্ত করেছি? তাহলে আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? যান গিয়ে নিজের কাজ করুন, আমাকে একা থাকতে দিন। একা থাকতে দিন মানে? আপনার মাথাটা খারাপ নাকি? গোডাউনে গলায় দড়ি দেবেন আর আমি সেটা চুপচাপ দেখে নেবো? নামুন নামুন নিচে। লোকটা এবারে আমার কথায় পাত্তা না দিয়ে গলায় দড়ির ফাঁসটা গলিয়ে নিল। তারপর বলল, আমি তো রোজই এখানে এসে রেস্ট নিই, কাউকে তো দেখি না। আজ আপনি আমার শান্তি ভঙ্গ করতে কোত্থেকে এলেন বলুন তো? রোজ মানে? আপনি কি রোজ আত্মহত্যা করতে আসেন নাকি? কি যাতা বলছেন? এই ভালো কথা বলছি, দড়ি খুলে নিচে নেমে আসুন। দত্ত সাহেব এলে কেলেঙ্কারি বেঁধে যাবে। আমার কথা শুনে লোকটা হো হো করে হেসে উঠল। তারপর পায়ের তলা থেকে ধাক্কা দিয়ে বাক্সগুলো ফেলে দিয়ে ঝুলে পড়ল দড়িতে। সে কি ভয়ানক দৃশ্য! একটা জলজ্যান্ত লোক কথা বলতে বলতে আমার চোখের সামনে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। দৃশ্যটা সহ্য করছি কি করে আমি বুঝতে পারলাম না। খালি হাতের লাঠি ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠলাম, এ কি করলেন আপনি? এভাবে আমার সামনে গলায় দড়ি দিলে এখন আমি কি করব? বলে ভয়ে কাঁপতে কাঁপতে বাক্সগুলো তুলে সাজিয়ে আবার তাতে উঠবার চেষ্টা করলাম, যাতে লোকটার ঝুলন্ত পা দুটো ধরে ওকে বাঁচানো যায়। কিন্তু পারলাম না। লোকটা গলায় ফাঁস বাঁধিয়ে জোরে জোরে তুলতে থাকলো। একেবারে এ মাথা থেকে ও মাথা সে দুলে চলেছে আর ভয়ঙ্কর শব্দে হেসে চলেছে। মাঝে মধ্যে দু হাত শূন্যে ছেড়ে ঘাড় বেঁকিয়ে ঘুরপাক খাচ্ছে আর হাসছে, উচ্চ কণ্ঠে হাসছে।
দৃশ্যটা যে স্বাভাবিক নয় সেটা বুঝতেই আমার বুকের হাড় কখানা ঝাঁকিয়ে উঠল। আমি মুহূর্তে পাথর বনে গেলাম। ভয় আমাকে গ্রাস করে ফেলেছে সম্পূর্ণভাবে। নড়বার শক্তি নেই আমার। লোকটার হাসি এবারে ক্রোধে রূপান্তরিত হলো। সে ঝুলতে ঝুলতে বলে চলেছে, ডাক, এক্ষুনি ডাক দত্ত সাহেবকে। ওকে গিয়ে বল মলয় এসেছে। ডাকে, তোর দত্ত সাহেবের কত বড় সাহস! ভয়ঙ্কর নারকীয় কণ্ঠস্বর আমার কানে প্রবেশ করা মাত্র হৃৎপিণ্ড পাঁজর ফাটিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। সেই কর্কশ কণ্ঠ আবার গর্জে উঠল, তোর জন্যই তো আজ আমার এই পরিণতি। তবে ওকে মরতে হবে, ছাড়বো না আমি। এখানে রোজ রাতে আসি, এই গলায় দড়ি দিয়ে ঝুলতে আমার ভীষণ ভালো লাগে। আরো ভালো লাগতো যদি দত্ত আমার সঙ্গে একই দড়িতে গলা বাঁধিয়ে ঝুলত। তবে সে ব্যবস্থা আমি করবো, করবো। রেহাই পাবে না দত্ত। লোকটার নারকীয় উল্লাস ক্রমে ক্রমে বাড়তে থাকলো। সেই সঙ্গে মুখাবয়ব বিকৃত হতে শুরু করলো। ঘাড় ভেঙে একদিকে কাত হয়ে পড়ল। অক্ষিকোটর থেকে ঠিকরে বেরিয়ে এলো রক্তাভ দুটো চোখ। মুখবিবর প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে থুতনি পেরিয়ে সামনের দিকে বেরিয়ে এলো জিভ। সেই সাথে গাঢ় রক্ত নামতে থাকলো নিচের দিকে। বিভীষিকাময় দৃশ্যটা ক্রমশ অসহ্য হয়ে উঠলে আমি জ্ঞানশূন্য হয়ে আছড়ে পড়লাম। এই অবধি শুনে অমিতাভ ভয়ার্ত দৃষ্টি নিয়ে একবার পিছনে তাকালো। তারপর ঝট করে এগিয়ে আদিত্যর গা ঘেঁষে হাঁটতে হাঁটতে বলল, এসব কি সত্যি? কি মনে হচ্ছে তোর? আমার তো শুনেই ভয় করছে। তারপর কি হলো? জলের ঝাপটা খেয়ে চোখ খুলে দেখি সামনে হাঁটুতে ভর দিয়ে জলের বোতল হাতে বসে রয়েছেন দত্ত সাহেব। আমি ধড়ফড় করে উঠে বসে ফ্যানের দিকে তাকিয়ে দেখলাম সেখানে কিচ্ছু নেই। তারপর আমি কাঁপা কাঁপা হাতে ফ্যানের দিকে ইশারা করে বললাম, কোথায় গেল, কোথায় গেল? দত্ত সাহেব ফ্যানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি কোথায় গেল? ঠিক কি ঘটেছিল আপনার সঙ্গে বলুন তো মিস্টার বোস। আপনি কি চোরকে দেখতে পেয়েছিলেন? আমি ওনার হাত থেকে জলের বোতলটা ছিনিয়ে নিয়ে ঢক ঢক করে সমস্ত জল গিলে ফেললাম। তারপর হাঁপাতে হাঁপাতে বললাম, দত্ত সাহেব, ওই ফ্যান থেকে একজন গলায় দড়ি দিয়ে ঝুলছিল। আমার মুখের কথা পুরোতেই দত্ত সাহেব উত্তেজনায় উঠে দাঁড়িয়ে পড়লেন। তারপর বিস্ফারিত চোখ মুখ নিয়ে বললেন, এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। ওই ফ্যান থেকে একটা লোক ঝুলছিল আর আমার সঙ্গে কথাও বলেছে। লোকটার নাম মলয়। দত্ত সাহেবের মুখের অভিব্যক্তি বদলে গেল নিমেষে। এ তো অসম্ভব, এ হতে পারে না। আপনার কিছু ভুল হচ্ছে মিস্টার বোস। ভুল কোনোদিনই হতে পারে না। যে বিভীষিকা আমি দেখেছি তা আমাকে বাকি জীবন সঙ্গে নিয়ে বেড়াতে হবে। এই ভয়ঙ্কর স্মৃতি আমার কোনোদিনই যাবে না। কিন্তু আপনি মলয় নামটা শুনে চমকে উঠছেন কেন? কারণ একবার থামলেন দত্ত সাহেব, তারপর ঢোক গিলে বললেন, মলয় মাসখানেক আগে ওই ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছিল। অর্থাৎ আমি যা দেখলাম তা হলো, হ্যাঁ, আপনি মলয়ের ভূতকে দেখেছেন মিস্টার বোস।
মলয় আপনার আগে আমার গোডাউনের হিসাব রক্ষক ছিল। মাসখানেক আগে গোডাউনে বিরাট অঙ্কের টাকার হিসাব গোলমাল হলে আমি ওকে দোষারোপ করি। দীর্ঘ কয়েক বছর ধরে সে সমানে এখান থেকে টাকা সরাচ্ছিল। সমস্ত অভিযোগ প্রমাণিত হলে ওকে সকলের সামনে অপমান করেছিলাম আমি। ও হাতে পায়ে ধরেছিল যাতে আমি ওকে পুলিশে না দিই। এর বদলে আমি ওকে 3 দিনের সময় দিয়েছিলাম। বলেছিলাম ও যদি 3 দিনের মধ্যে টাকাটা ফেরত না দেয় তাহলে আমি ওকে পুলিশে দেব। শেষ দিন ও আমার গোডাউনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ও ভালো মতোই জানতো যে গোডাউনে আমার ব্যবসার বহু বেআইনি জিনিসপত্র আছে। ও মরে আমাকে ফাঁসাতে চেয়েছিল। পুলিশ এসে তদন্তে নামলে আমি ফেঁসে যেতাম, তাই চুপি চুপি আমি ওর লাশ গায়েব করে দিই। কর্মচারীদের টাকা দিয়ে মুখটুক বন্ধ করিয়েছিলাম। মলয়ের বাড়ির লোক ওকে না পেয়ে থানায় মিসিং ডায়েরি করে। এই পর্যন্ত এসে ঘটনাটা থেমে যায়। কিন্তু ওর অতৃপ্ত আত্মা আপনাকে ছাড়বে না দত্ত সাহেব। ও আপনাকেও দড়িতে ঝোলাতে চায়। ও প্রতি রাতে এখানে আসে আর দড়িতে ঝুলে নিজের প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। ভয় পাবেন না মিস্টার বোস, আমিও মানুষটা খুব একটা সুবিধার না। মানুষ, ভূত সবাইকে জব্দ করার কৌশল আমার জানা আছে। আর এখানেই দত্ত সাহেবের হাত ধরে আমার পরিচয় হয় জগৎ খ্যাপার সঙ্গে। অর্থাৎ দত্ত সাহেব জগৎ খ্যাপার সাহায্য নিয়ে মলয়ের ভূত তাড়িয়েছিলেন। এক্স্যাক্টলি। জগৎ খ্যাপা বিশাল জিনিস ভাই। ভূত প্রেত ওর হাতের ময়লা। চল না, দেখলেই বুঝতে পারবি। আদিত্য এবার কালুকে জিজ্ঞাসা করলো, এ কালু, আর কত দূর? এই তো এসে গেছি দাদা, এসে গেছি। আর 2 পা এগোলেই ভাঙা মন্দির, তারপরেই। অল্পক্ষণের মধ্যেই চোখের সামনে এসে গেল ছোট ছোট ইটের ভগ্নদশাপ্রাপ্ত 2-1টি প্রাচীর। সেই দিকে তাকিয়ে অমিতাভ জিজ্ঞাসা করল, এটা কিসের মন্দির ছিল কালু? আগে ডাকাত কালী মন্দির। এখন তো কিছুই নেই। এর এই অবস্থা হলো কি করে? আগে বাবার মুখে শুনেছি, ওই বহুকাল আগে এখানে ওই বিশু ডাকাত নামে কেউ একজন ছিল। সে মন্দির ভেঙে মায়ের মূর্তি তুলে নিয়ে গেছে। ওই যজ্ঞেশ্বর নামে এক রাজা নাকি মায়ের 3টে চোখে 3টে দামি রত্ন বসিয়েছিল। বিশু ডাকাত এই মায়েরই পূজা করত। একদিন ডাকাতি করবার আগে ভক্তি ভরে মায়ের পূজা সেরে বিশু বের হয়। সে আবার ডাকাতি করতে যাচ্ছিল ওই যজ্ঞেশ্বর রাজার গৃহেই, কিন্তু ধরা পড়ে যায়। আর ওর দলের লোকজনও সব মারা পড়ে যায়। এতে বিশুর প্রচণ্ড রাগ হয়। ও ভাবে রাজা মায়ের চোখে রত্ন বসিয়ে দিয়েছিল বলে মাই ওকে রাজার কাছে ধরিয়ে দিয়েছে। সেই রাগে রাজার কয়েদখানা থেকে পালিয়ে এসে ও মায়ের মন্দির একেবারে ভেঙে ফেলে। সেই সঙ্গে মায়ের চোখ থেকে 3টে রত্নও খুলে নিয়ে ও আবার কোথায় গা ঢাকা দিয়েছিল তা আজও পর্যন্ত কেউ টের পায়নি। তবে রাজা বিশুর কীর্তিতে অসন্তুষ্ট হয়ে মায়ের মূর্তি নদীতে একদম বিসর্জন করে দেয়। রাজার মতে বিশু ডাকাত মায়ের মূর্তিতে লোভ ও ক্রোধের দৃষ্টি দিয়ে অপবিত্র করে ফেলেছে। ভগ্ন মন্দির পেরিয়ে ওরা যেখানে এসে উপস্থিত হলো সেই জায়গাটা থেকে ছেঁড়া ছেঁড়া আকাশের দেখা মিলছে। মাথার উপর ছেয়ে আছে ঘন বাঁশবন, চতুর্দিকে চাপ বেঁধে আছে ঘন অন্ধকার। এই অবধি এসে কালু বলল, এখানে 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 তাকে পাবেন দাদা। আমি চললাম এখন। ওইদিকে মনে হয় বামুন ঠাকুরের কাজ একদম শেষ হয়ে গেছে। এতক্ষণে মনে হয় গাল মন্দ করে আমার বাপ ঠাকুর তাকে একেবারে স্বর্গ থেকে নামিয়ে নিয়ে চলে এসেছে। অনেক দেরি হয়ে গেল, আমি চললাম। আমি চললাম। কথা শেষ করে আর দাঁড়ালো না কালু, অন্ধকারে ছুট দিল। অমিতাভ আদিত্যের হাত ধরে বলল, এই অন্ধকারে জগৎ খ্যাপাকে কি করে খুঁজবি বলতো? আদিত্য কোনো কথা না বলে নুইয়ে পড়া বাঁশগাছ থেকে মাথা সামলে সামনের দিকে এগিয়ে গেল।
হাতড়ে হাতড়ে কয়েকটা বাঁশঝাড়ের স্তূপ অতিক্রম করতেই ওদের চোখে ধরা দিল একটা আলোর উৎস। সেটা আসছে একগুচ্ছ বাঁশের আড়াল থেকে। আদিত্য কিছু একটা আন্দাজ করে অমিতাভর হাতটা ধরে টান দিয়ে বলল, এই এদিকে আয়। তারপর ওকে শুদ্ধ আগুনের সামনে গিয়ে দাঁড়ালো। অমিতাভ দেখল জ্বলন্ত কাঠের আগুনের সামনে বসে রয়েছে একটা বৃদ্ধ লোক। লোকটার শুকনো কাঠের মতো শরীরে বেমানানভাবে ঝুলে রয়েছে বোতাম খোলা একটা ছাপা শার্ট। পরনের প্যান্টটা পর্যন্ত হাল ফ্যাশনের, যা তার বয়সেও চেহারার সঙ্গে একেবারেই বেখাপ্পা দেখাচ্ছে। মাথা ভর্তি কোঁকড়ানো সাদা চুল, ভুরু যুগলেও পাক ধরেছে। মাংসহীন গালের দুই পাশের হাড় উঁচু হয়ে রয়েছে। আগুনের পাশে বসে সে দুই হাতের চেটোই বিশেষ একটা কায়দায় একটি গাঁজার কোলকে ধরে মাঝে মধ্যে মুখের কাছে ধরে বুকের হাড় জিরজিরে পাঁজর ফুলিয়ে টান দিচ্ছে আর খক খক করে কাশছে। ব্যবসা গরমে তার পায়ে পড়া রয়েছে মোজা, পাশেই খুলে রাখা আছে একজোড়া পুরনো জুতো। অমিতাভ লোকটার অদ্ভুত চেহারা আর হাবভাব লক্ষ্য করে আদিত্যর মুখের দিকে চাইল। আদিত্যর গাল জুড়ে তখন হাসির রেখা খেলা করছে। অমিতাভ ওকে হাসতে দেখে আশ্চর্য হয়ে বলল, এই তোমার জগৎ খ্যাপা? আদিত্য উত্তরে কিছু বলতে যাবে তার আগেই শ্লেষা মেশানো গলায় জগৎখ্যাপা বলে উঠল, কে বে? আমার নাম ধরে কোন সালা? কথাটা বলবার সময় জগৎখ্যাপা তেরিক্ষি মেজাজ নিয়ে মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়েছিল। আদিত্য তড়িঘড়ি জগৎখ্যাপার সামনে দাঁড়িয়ে বলল, এদিকে আয়। আমাকে চিনতে পারছো? জগৎখ্যাপা চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে বলল, তুই তুই আবার এসেছিস কেন? তোর কাজ তো করে দিয়েছি। ওই বেড়া ভূতটাকে গোডাউন থেকে বের করে এনে শ্মশানে আটকে রেখেছি। ওকে দেখতে চাইলে দেখতে পারিস। এই এই বাঁশবন শেষ হলে একটা মোটা শেওড়া গাছ পাবে। ওই শেওড়া গাছের মগ ডালে তাহলে দেখতে পাবি দিব্যে সুন্দর গলায় দড়ি দিয়ে ঝুলছে। যা গিয়ে দেখে আয়, যা। কথা শেষ করে জম্মের কাশি কাশল জগৎখ্যাপা। আদিত্য বলল, আমি সেজন্য আসিনি গো। তবে কেন এসেছিস? বলে একবার মাথা চুলকে ও বলল, ও ভালো কথা। তারপর নিজের বাম পায়ের মোজাটা খুলে ওর ভেতর থেকে একটা ছেঁড়া নোট বার করে বলল, যে টাকার বান্ডিলটা আমাকে দিয়েছিলি তার মধ্যে ছেঁড়া নোটটা ছিল, বদলে দে। আদিত্য পকেট থেকে একটা নতুন নোট বার করে ওর হাতে দিয়ে বলল, এই যে এটা রাখো। জগৎখ্যাপা নোটটা হাতে নিয়ে ভালো করে দেখে দুটো নোটই পুরনো মোজার ভেতরে ঢুকিয়ে রাখল। আদিত্য এবারে জ্বলন্ত কাঠের স্তূপকে কেন্দ্রে রেখে জগৎখ্যাপার মুখোমুখি বসল। অমিতাভ বসল একেবারে আদিত্যর গা ঘেঁষে। অমিতাভকে দেখে জগৎখ্যাপা বলল, ছড়াটা আবার কে? এই প্রথম অমিতাভ লক্ষ্য করল জগৎখ্যাপার মুখ ভর্তি দাঁতগুলো অস্বাভাবিক রকমের কালো আর সুচালো। আদিত্য প্রসন্ন মুখে জবাব দিল, ওর নাম অমিতাভ, আমার বন্ধু। আমি ওকে এখানে এনেছি। জানো আলিগা, ওই সালা কালোর বড্ড বার বেড়েছে দেখছি। সামান্য কটার টাকার লোভে আমার সমস্ত গুপ্ত ঠেক লোকের কাছে ফাঁস করে দিচ্ছে। সামনে পেলে না
ওর 2 পা মুচড়ে ভেঙে ওকে ঘরে ফেলে রাখবো শালা। বাবা, ওর খুব বিপদ, তুমি যদি একটু... তা বিপদ তো আমি কি করব? বলি, তোদের বিপদ থেকে উদ্ধারের জন্য কি বাপ মা আমাকে জন্ম দিয়েছে? শালা সব কটা হারামির দল। মরতে এসেছিস না শ্মশানে? উত্তেজিতভাবে কথা বলবার সময় জগৎখ্যাপার শুকনো শরীরটা কেঁপে কেঁপে উঠল। ওর কোটরাগত চোখ দুটো ফেটে পড়তে চাইল। অমিতাভ ব্যাপার বেগতিক দেখে ভয়ে খানিকটা পিছিয়ে গিয়ে আদিত্যর গা খামচে ধরল। ঠিক তখনই মরণ কাশি উঠল জগৎখ্যাপার। কাস্তে কাস্তে সে লুটিয়ে পড়ল মাটিতে। আদিত্য ঝট করে উঠে গিয়ে ওর হাড় জিরজিরে বুকটা ডলতে থাকলো। অমিতাভ পাখার বাতাস করার মতো ওর ডান হাতের চেটোটা দুলাতে থাকলো জগৎখ্যাপার ভুলুণ্ঠিত মাথার উপরে। খানিক দম খিচে ধরলে জগৎখ্যাপা কিছুক্ষণ স্থির হয়ে পড়ে রইল মাটিতে। কোনো নড়াচড়া নেই, চোখের পলকও পড়ছে না তার। অমিতাভ আদিত্য পরস্পরের মুখ চাওয়াচাবি করছে। আদিত্য একবার জগৎখ্যাপার কাঁধ ধরে ঝাঁকা দিয়ে বলল, বাবা, 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 ঠিক আছে তো বাবা? কোনো জবাব এলো না। অমিতাভ আদিত্যর চোখের দিকে তাকিয়ে বলল, বেঁচে আছে তো? ঠিক তখনই জগৎখ্যাপা অমিতাভর জামার কলার খপ করে ধরে উঠে বসল। ব্যাপারটা এমনভাবে ঘটল যে অমিতাভ আতঙ্কগ্রস্ত হয়ে চমকে উঠল। জগৎখ্যাপা অমিতাভর ভ্যাবাচাকা খাওয়া চেহারাটার দিকে তাকিয়ে উন্মাদের মতো হেসে বলল, আমাকে মারবে কোন শালা? আদিত্য অমিতাভকে সামলে জগৎখ্যাপার দিকে তাকিয়ে বলল, ও আগের থেকেই ভীষণ ভয় পেয়ে আছে বাবা, তুমি আর ওকে ভয় দেখিও না, বরং ওর সমস্যা থেকে ওকে মুক্তি দাও। কি ভেবেছিস হাতের টাকা গুলিয়ে দিলে আমি তোদের বিপদের কাটান করবো? হ্যাঁ, নেশার দ্রব্য কেনার জন্য টাকার দরকার হয় বটে, তবে আমি প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয় করে না। যা এখান থেকে যা। ব্যাপার বেগতিক দেখে আদিত্য বলল, বাবা, বাবা, বিদেশ থেকে একটা নতুন নেশাদ্রব্যের আমদানি হয়েছে, একবার চেখে দেখবে নাকি? কথাটাই কাজ হলো। জগৎখ্যাপা সামান্য নড়ে চড়ে বসল। আচ্ছা, তোর কাছে? সঙ্গে নেই, তবে এনে দিতে পারি, এনে দিতে পারি। ওদের জবর নেশা হয়তো। আরে মারাত্মক নেশা, তুমি চাকলে বুঝতে পারবে। কিন্তু তার আগে আমার এই বন্ধুটার একটু বিপদটা কাটিয়ে দাও না, ছেলেটা প্রাণে বেঁচে যাবে। সে তো বুঝতেই পারছি, ঘর বিপদে পড়েছিস বলে আমার কাছে এসে নেশার লোভ দেখাচ্ছিস। বল কি হয়েছে তোর, বল। এরপর অমিতাভ শুরু থেকে আজ অবধি তার এবং আদিত্যর করা অপকর্ম আর তার জেরে সৃষ্টি হওয়া আসন্ন বিপদের কথা পুঙ্খানুপুঙ্খভাবে জগৎখ্যাপাকে জানালো। সবটা শুনে রে রে করে তেড়ে উঠল জগৎখ্যাপা। এই শালা, তোরা তো কম হারামি নোস। অল্প বয়সে একটা মেয়ে মানুষের সর্বনাশ করে এখন আমার কাছে বাঁচতে এসছিস? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। আমরা এখন নিজেদের ভুল বুঝতে পেরেছি বাবা, অপকর্মের প্রায়শ্চিত্ত করতেও রাজি আছি। তুমি কেবল প্রাণে বাঁচিয়ে দাও বাবা, কেবল প্রাণে বাঁচিয়ে দাও। হাত জোর করে কথাটা বলল অমিতাভ। এ কাজে প্রায়শ্চিত্ত একটাই, সোজা জ্বলন্ত চিটায় গিয়ে ওঠ। তবে যদি তোদের পাপ ক্ষয় হয়, আরে এই পোড়ামুখ কোথাও দেখাস না। জেনে রাখ নরকের দ্বারও তোদের জন্য রুদ্ধ। এই বলে
খ্যাপা গাঁজার কলকের ভেতর একখণ্ড জ্বলন্ত কাঠ কয়লা প্রবেশ করিয়ে ফুঁ দিতে দিতে বলল, এখনো দাঁড়িয়ে আছিস? এই পবিত্র শ্মশান ভূমির ছেড়ে বিদায় হ, হারাম জাদাবা। ভিক্ষে চাইছি বাবা, প্রাণ ভিক্ষা দাও, এইবারের মতো ক্ষমা করে দাও বাবা। ওই 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 পিশাচিনীর হাত থেকে মুক্তি দাও তুমি। আর কখনো এমন অপরাধ করব না। বেঁচে থাকলে মানুষের সেবা করব। তুমি শুধু একটু একটু বাঁচিয়ে দাও আমাদের প্রাণে বাবা। আদিত্য অমিতাভর দেখা দেখি জগৎখ্যাপার আরও কাছে এগিয়ে এসে অনুনয় বিনয় করতে লাগলো। এবারের মতো বাঁচিয়ে দাও না বাবা, এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমাদের এরকম ভুল আর হবে না। যা করেছি অল্প বয়সে নেশার যোগে করে ফেলেছি, বুঝতে পারছি এই ভুলের ক্ষমা নেই। তবু প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে বাবা। এই মুহূর্তে তুমি ছাড়া আর কেউ নেই যার সামনে দাঁড়িয়ে নিজেদের পাপ স্বীকার করতে পারবো। এই দেখো, কান ধরছি, কান ধরলাম, এই তোমার পায়ে নাক ঘষছি, রক্ষা করো বাবা, প্লিজ, না বলো না। জগৎখ্যাপা দুজনকেই দুপায়ে লাথি দিয়ে সরিয়ে দিয়ে বলল, ময়লা শরীর আমায় স্পর্শ করিস না। তারপর খানিকক্ষণ চুপ থেকে চিন্তার অতলে হারিয়ে গেল। এরপর হঠাৎ বলে উঠল, আদালতে সত্যিকারের অপরাধীকে বাঁচানোর জন্য তার পক্ষেও তো একটা উকিল থাকে। আমি না হয় তোর জন্য সেই কাজটি করবো। আর যা, কাল আসিস। এখানে আসার পথে যে ভাঙা মন্দিরটা চোখে পড়েছিল, ওখানে এসে দাঁড়াস ঠিক রাত 12টার পর। আমি সব ব্যবস্থা করে রাখবো। জগৎখ্যাপার আচমকা পরিবর্তন দেখে ওরা দুজনেই খানিকটা অবাক হলো। তবে মনের ভেতর স্বস্তি এলো এই ভেবে যে তাদের বিপদ এবার কেটে যাবে। আদিত্য বলল, ঠিক আছে বাবা, আমরা এসে পড়ব। দয়ার শরীর তোমার বাবা, দয়ার শরীর। তোমার এই উপকার আমরা জীবনেও ভুলব না। এরপর ওরা দুজনে স্থান ত্যাগ করতে উদ্যত হলে জগৎখ্যাপা বলে উঠল, শোন, নেশার জিনিসটা টাকার থলে আনতে ভুলিস না যেন। আমি কিভাবে টাকা নেই সেটা জানিস তো? হ্যাঁ জানি, একটা করটির ওজনের সমান সব থেকে বড় সংখ্যার নোটের বান্ডিল হয়ে যাবে বাবা। ঠিক, তবে এক্ষেত্রে একটু সংশোধনের প্রয়োজন আছে। করটি একটি নয়, 3টি হবে। পাপের পরিমাণ যেমন, আমার দক্ষিণাটাও তেমন। বলে জগৎখ্যাপা গাজার কোলকে হাতে তুলে নিল। আচ্ছা, আমাদের গল্প শুনছেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। আমরা অনুরোধ করব, আমাদের গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আমাদের গল্পের পরবর্তী অংশ। পরদিন ঠিক রাত 12টা নাগাদ অমিতাভ আর আদিত্য শ্মশানের সেই ভগ্নদশাপ্রাপ্ত মন্দিরের সামনে এসে জড়ো হলো। যতদূর চোখ যায় চতুর্দিকে বেঁচিয়ে আছে অন্ধকার, একেবারে জনশূন্য শ্মশান। আজ কোনো মরাও আসেনি শ্মশানে। অদ্ভুত আশ্চর্য একটা থমথমে ভাব ছেয়ে আছে সর্বত্র। আকাশের বুকেও যেন নক্ষত্রের আলো কিছুটা কম।
নদীও কেমন যেন ঝিমিয়ে পড়েছে। এ যেন অন্য এক শ্মশানের ছবি ধরা পড়ছে দুজনের চোখে। কোনো পশু পাখির সারা শব্দও কানে এলো না, বাতাসের গতিও তেমন অনুভূত হয়নি। তবে তুলনাহীন একটা অস্বস্তিকর গুমোট ভাব জেগে আছে প্রকৃতিতে। রাস্তা চেনার জন্য আজ ওদের কালুকে প্রয়োজন হয়নি। চারপাশে মাথা ঘুরিয়ে জগৎখ্যাপার উপস্থিতি নজরে না পড়লে অমিতাভ অধৈর্য হয়ে প্রশ্ন করল, কিরে বাবা কোথায়? আদৌ আসবে তো? আদিত্য একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে বলল, আসবে রে আসবে, ধৈর্য রাখ। যে নেশার টোপ দিয়েছি ও না এসে পারবে না। তুই নেশার জিনিস এনেছিস তো? হ্যাঁ, পকেটে আছে। রনিদা থাকতে সেসব নিয়ে নো টেনশন। আর তুই টাকা এনেছিস তো? এই তো এই কাঁধের ব্যাগে ঝুলছে। ও যা চাইছে তার থেকে বেশি দেব, কেবল কেবল প্রাণটা ফেরত চাই। সে হয়ে যাবে, বিশ্বাসটাই আসল, বুঝলি? লোকটা 1 নম্বরের নেশাখোর হলেও ওর কাছে অদ্ভুত শক্তি আছে। ভূত প্রেত আত্মা এসব ওর সামনে এলে মাথা নামিয়ে একেবারে বশ হয়ে যায়। বলছি, তৃষা কি আর তোর পিছু নিয়েছিল? না না, ওকে আর দেখিনি বুঝলি। তাছাড়া বাবার কথাবার্তা শুনে অদ্ভুত একটা জোর পেয়ে গেছি মনে। ব্যাস ব্যাস, এটাই তো চাই বন্ধু, এটাই তো চাই। শোন, মনের জোর থাকলে যে কোনো বিপদ কাটিয়ে নেওয়া যায়, যে কোনো মানে যে কোনো। আদিত্যর আঙুলের ফাঁকে আটকে থাকা সিগারেটের আগুন বুঝে আসতেই আচমকা অন্ধকার থেকে যেন উদ্ভাসিত হলো জগৎখ্যাপা। তারপর ওর সেই চিরাচরিত শ্লেষা মেশানো ঘর ঘরে হাসি হেসে বলল, তোরা এসে পড়েছিস? আমার আসতে একটু দেরি হয়ে গেল। আর বলিস না, যতবার বেরোবো বেরোবো করছি, ঠিক সেই মুহূর্তে বেটারা একে একে এসে হাজির হয়ে বলছি এটা চাই সেটা চাই, আমাকে ছেড়ে দাও, বড্ড কষ্ট হচ্ছে গো। সে এক একজনের এক এক রকম বায়না। কারা বায়না করছে আপনার কাছে? কারা আবার? এই শ্মশানের বাসি মরা খেগো ভূতগুলো। আমাকে ছাড়া ওদের চলবার কি জোর আছে? ছাড় সব নরপিশাচদের কথা। এখন তোরা সে নেশার জিনিসটা এনেছিস তো? আদিত্য পকেট থেকে একটা ট্যাবলেটের পাতা বার করে বলল, এই নিন বাবা। জগৎখ্যাপা অন্ধকারে আদিত্যর প্রসারিত হাতখানার দিকে তাকিয়ে মুখ বিটকে বলল, হ্যাঁ, হারাম জাদা, এই তোদের নেশার জিনিস? একখানা ট্যাবলেটের পাতা এনে আমার সাথে মস্করা করা হচ্ছে? কথাটা ও এমনভাবে বলল যেন আধারেও সে স্পষ্ট দেখতে পাচ্ছে। আদিত্য জিভ কেটে বলল, আরে ছি 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 ছি, তোমার সঙ্গে ঠাট্টা করার ক্ষমতা আমার আছে বাবা। তুমি যেমন ভাবছো এ সে জিনিস নয়। এটার নাম হচ্ছে ইয়াবা, একেবারে নতুন জিনিস। এই ট্যাবলেটের মতো করেই পাওয়া যায়। একটা মুখে দাও না, মুখে দিলেই স্বর্গ সুখ। হ্যাঁ, সত্যি বলছিস? বলে জগৎখ্যাপার ট্যাবলেটের পাতাটা আদিত্যর হাত থেকে নিয়ে একে একে সব কটা ট্যাবলেট পার করে চিবিয়ে খেয়ে বলল, টাকা কই? অমিতাভর কাঁধে ঝোলানো ব্যাগটা জগৎখ্যাপার দিকে এগিয়ে দিলে জগৎখ্যাপা ওর সঙ্গে থাকা ঝুলির ভেতর থেকে একে একে 3টে মরার খুলি বার করে বাম হাতে ধরল। তারপর অমিতাভর এগিয়ে দেওয়া ব্যাগটা ডান হাতে ধরে মুখে একটা লম্বা টান ছেড়ে বলল, ব্যাগে বেশি টাকা আছে,
এই একটু বের কর। অমিতাভ বিনয়ের সঙ্গে বলল, সবটা আপনি রেখে দিন বাবা, সবটা আপনি রেখে দিন। এই সালা, আমাকে ভিক্ষা দিচ্ছিস হারামি? হ্যাঁ, মনে রাখ, আমি কাজের মজুরি নেই। বলেছি 3 খুলি সমান টাকা নেব, তখন তাই নেব। বারবার টাকা। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বাবা যা বলছে তাই কর না। অমিতাভ ঝট করে ব্যাগের চেন খুলে মুঠো মুঠো টাকা তুলে নিজের পকেটে ঢোকাতে থাকলো। জগৎখ্যাপার ভাবটা এমন যেন সে তুলা যন্ত্রে কিছু ওজন করছে। এরপর ফের ও বলে উঠল, থাম, আর ওঠাস না। 1 মুঠো টাকা ফের ব্যাগে ঢোকা। অমিতাভ এই আদেশ পালন করলে জগৎখ্যাপা বলল, বেশ, এবার ঠিক আছে। এবার চল, আর দেরি করা চলে না। কথাটা শেষ করে জগৎখ্যাপা ভাঙা মন্দিরের প্রাচীর ডেঙিয়ে এগোতে থাকল। ওরা দুজনে অনুসরণ করল তাকে। ভগ্ন মন্দিরের একটি বিশেষ স্থানে উপস্থিত হয়ে জগৎখ্যাপা ওর শীর্ণ 2 পা নিচে ঘষে ঘষে কিছু খোঁজবার চেষ্টা করল। তারপর ওদের দুজনের দিকে মুখ করে বলল, এখানকার পাথরের ফলকটা সরিয়ে ফেল। অমিতাভ আদিত্য দুজনেই তৎক্ষণাৎ নিচে বসে অন্ধকারের নিচে হাতড়ে হাতড়ে পাথরের ফলকের গায়ে এবড়ো খেবড়ো কয়েকটা খাঁজ উপলব্ধি করল। এরপর দুজনেই সেই খাঁজে হাত রেখে সজোরে টান দিতেই ওদের হাতের উপরে উঠে এলো একটা বিরাটাকার পাতলা পাথরের ফলক। আর সেটা উঠে আসতেই উন্মুক্ত হলো একটা কুয়োর মতো মুখ, যার ভেতর থেকে আলো ঠিকরে বেরোচ্ছে। এবারে জগৎখ্যাপা বলল, আয় আমার সঙ্গে। হাতের ফলকটা নামিয়ে রেখে ওরা দেখল জগৎখ্যাপা সেই সুরঙ্গের গা ঘেঁষে পাথরের সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। ওরা অবাক দৃষ্টিতে পিছু নিল জগৎখ্যাপার। আশ্চর্য, সুরঙ্গের মুখ থেকে নির্গত আলোয় ওরা দেখল আজকে জগৎখ্যাপার চেহারা সম্পূর্ণ অন্যরকম। ওর শুকনো মুখে আলাদাই চমক উতলে উঠছে। পরনে কেবলমাত্র একটি লাল শালু, সেও নিম্নাঙ্গে। কঙ্কালসার গা খালি। গলায় এবং বাহুতে নানান রকমের মালা, তাবিজ, কবচ বাঁধা। কিছু কিছু হাড় দ্বারা নির্মিত বাহুবন্ধনীও রয়েছে। কপাল জুড়ে লাল সিঁদুরের প্রলেপ। এক হাতে নিজের সঙ্গে আনা কাপড়ের থলে থেকে আর অন্য হাতে টাকার ব্যাগটা নিয়ে সে দিব্যি নেমে চলেছে নিচের দিকে। আর বিড়বিড় করে বলছে, হারামির বাচ্চারা নেশার জিনিস এনেছে দেখো, সব কটা খেয়েও কোনো নেশা হলো না আমার। মর মর মর, শয়তানের বউ। শেষ সিঁড়িতে পৌঁছে আদিত্য ও অমিতাভর বিস্ময়ে চোয়াল ঝুলে গেল। ওরা দেখল মাটির তলায় একটা গোলাকার স্থানে শয়ে শয়ে বৃহদাকার মাটির প্রদীপ জ্বলছে, আর তার থেকেই আলো বিচ্ছুরিত হয়ে উপরে উঠে আসছিল। জায়গাটা অতটাও ছোট নয়, তবে চারপাশে ছড়ানো ছেটানো পুজোর নানান উপকরণে স্থানটা ভরাট হয়ে রয়েছে। ওদের চোখটা যেখানে আটকে গেল সেটা হলো একটি দেবীর মূর্তি। সম্পূর্ণ সাদা ফ্যাকাশে একটা দেবীর মূর্তি রাখা রয়েছে হাড় দ্বারা নির্মিত বেদির উপরে। দেবীর পরনে কালো রঙের শাড়ি, মাথার চুল এলোমেলো, চোখ বন্ধ অবস্থাতেই সে দেবী দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটি নরকরটি আর অন্য হাতে খড়গ। দেবীর পায়ের কাছে 51টি করটি উল্টো করে রাখা রয়েছে, অর্থাৎ খুলির ভেতরের খোদলটা চোখে পড়ছে প্রথমে। খুলিগুলি গোলাকৃতিভাবে সাজানো রয়েছে। জগৎখ্যাপা দেবীর সম্মুখে খানিক তফাতে রাখা একটি চামড়ার আসনের উপরে বসে হাতের ব্যাগ দুটো পাশে রাখল। তারপর অমিতাভ ও আদিত্যর দিকে তাকিয়ে বলল, এই তোরা আমাকে স্পর্শ করে বস। এই স্থান বড়ই বিচিত্র। আমি ছাড়া কারো এখানে প্রবেশ নিষেধ।
আমাকে স্পর্শ করে রইলে তবে রক্ষা পাবি। ওরা দুজনে জগৎখ্যাপার গা ঘেঁষে দুই পাশে বসল। এবারে জগৎখ্যাপা ওদের উদ্দেশ্য করে বলল, সামনে যার মূর্তি দেখছিস, এ বড় ভয়ঙ্করী দেবী। ইনি রুষ্ট হলে জগৎ ধ্বংস হবে। হ্যাঁ, ইনি কোনো সাধারণ দেবী নন, তাই এর পূজার বিধানও ভিন্ন। আমার সঙ্গে তোদেরও কিছু কাজ রয়েছে। আমাদের কি করতে হবে? জগৎখ্যাপা সামনে রাখা 51টি খুলির দিকে নির্দেশ করে বলল, বিপদটা যখন তোদের দুজনকেই ওই সামনে রাখা 51টি খুলি রক্ত দ্বারা পূর্ণ করতে হবে। তবেই দেবী সন্তুষ্ট হবে। হ্যাঁ রে পাঠা, রক্ত। হ্যাঁ, যে পাপ আর অন্যায় করেছিস তার থেকে সহজে রেহাই পাবি ভেবেছিস? হ্যাঁ, এখন সিদ্ধান্ত নে, দেহের রক্ত ছাড়বি নাকি প্রাণ? হ্যাঁ, রক্ত দেব। এরপর ওরা দেবীকে সন্তুষ্ট করতে রক্তদান করতে মনস্থির করলে জগৎখ্যাপা ঝুলি থেকে 2টি ধারালো ছুরি বার করে নিজের 2 হাতে ধরল। তারপর দুজনের উদ্দেশ্যে বলল, তোরা ডান হাতের কবজি আমার দিকে এগিয়ে ধর। আদিত্য হাত বাড়িয়ে দিল। অমিতাভ হাত বাড়ালেও ওর হাত থরথর করে কাঁপছে। জগৎখ্যাপা এবার দুজনের হাতের নিচে 2টো করটি রেখে চোখ বুজে বিড়বিড় করে খানিক মন্ত্র পড়ল। তারপর ঝড়ের গতিতে 2 হাতে ধরা ছুরি চালিয়ে ওদের দুজনের হাতের শিরা কেটে দিল। সঙ্গে সঙ্গে রক্ত ছুটে বেরিয়ে নিচে রাখা খুলিতে জমতে থাকলো। আদিত্যর মুখ কুঁচকে গেল যন্ত্রণায়। অমিতাভ চিৎকার করে উঠল রীতিমতো। চুপ কর শয়তানের! মা ক্রুদ্ধ হলে সব বিফলে যাবে। এবার তোরা উঠে দাঁড়িয়ে সমস্ত খুলিতে রক্ত পূর্ণ কর। মনে রাখ, সমস্ত খুলিতে রক্ত পূর্ণ না হলেও রক্তের ছোঁয়া থাকা চাই। দুজনেই উঠে দাঁড়িয়ে তাদের শরীর থেকে নির্গত উষ্ণ রক্ত সঞ্চয় করে চলল খুলির ভেতরে। একে একে 51টি খুলি পেল রক্তের ছোঁয়া। আদিত্যর মাথা সামান্য টলে উঠল। ও ফিরে এসে বসে পড়ে বলল, আর শরীর খারাপ করছে বাবা। অমিতাভ মাটিতে আছড়ে পড়ে ক্লান্ত কণ্ঠে বলল, আমার চোখ অন্ধকার। জগৎখ্যাপা শ্লেষা মেশানো কণ্ঠে হেসে উঠল। তারপর ঝুলির ভেতর থেকে একটা প্যাঁচার ঠ্যাং বার করে খুলিতে জমতে থাকা রক্তে ডুবিয়ে নিচে 2টো মানুষের মূর্তি আঁকল। তারপর পাশে থাকা একগুচ্ছ শুকনো ফুলের থেকে একটি একটি করে ফুল তুলে তাতে চিতার ছাই মাখিয়ে উচ্চকণ্ঠে বলে চলল অদ্ভুতুরে সব মন্ত্র। আর প্রতিবার সেই ছাই মেশানো শুকনো ফুল ছুঁড়ে দিতে থাকলো দেবীর মূর্তির দিকে। সেই আশ্চর্য উপায়ে চলা পূজা কতক্ষণ ধরে চলছে অমিতাভ আর আদিত্য জানে না। অনবরত রক্তক্ষরণের কারণে ওদের উঠে দাঁড়াবার শক্তি নেই। খানিক বাদে 51টি রক্তপূর্ণ করটি ধীরে ধীরে খালি হতে শুরু করল। সেই সঙ্গে দেবীর ফ্যাকাশে সাদা রূপ রক্তিম হয়ে উঠতে থাকল। রক্তের শেষ বিন্দু ফুরিয়ে আসতেই জগৎখ্যাপা পুনরায় গগন বিদারী কণ্ঠে হেসে উঠে বলল, আয় মা আয়, তোর পিপাসা মিটিয়ে যা।
জগৎখ্যাপার সেই ভয়ঙ্কর হাসির শব্দে সামান্য চোখ খুলল অমিতাভ আর আদিত্য। তারপর ওরা দেখল বেদিতে বসা মূর্তিটা রাঙা হয়ে উঠেছে। ওর চেহারা বিকৃত, দাঁত ও হাতের নখ সূচালো এবং বৃহৎ, মুখে ফুটে উঠেছে ক্রোধের বন্যা। মূর্তিটি এখন উঠে দাঁড়িয়ে ওদের দিকে ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে এগিয়ে আসছে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে ওরা অশক্ত শরীর নিয়ে মাটিতে উঠে বসে ভয়ে পিছোতে থাকলো। অমিতাভ ক্ষীণ কণ্ঠে বলে উঠল, বাবা, আমাদের বাঁচান। দেবী আমাদের মারতে আসছে কেন বাবা? আমাদের বাঁচান বাবা। এর উত্তরে জগৎখ্যাপার কর্কশ হাসি ছাড়া কিছুই ওদের কানে এলো না। আদিত্য দুই হাতে চোখ কচলে চমকে উঠে বলল, তৃষা, তৃষা, তুমি এখানে? তারপর জগৎখ্যাপার দিকে তাকিয়ে আদিত্য বলল, বাবা, ও তো দেবী নয়, ও তো তৃষা। ও এখানে কি করে এলো? তৃষা ততক্ষণে অমিতাভর বুকে উঠে বসেছে, ওর ধারালো নখ দিয়ে অমিতাভর বুকটা ফাটিয়ে দেবার জন্য। এই চরম মুহূর্তে জগৎখ্যাপা বলে উঠল, মা, একটু থাম, অপেক্ষা কর। বিভৎস রূপে ক্রুদ্ধ তৃষা ফুঁসে চলল। পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে সেটা বুঝতে না পেরে যখন আদিত্য ও অমিতাভ উদ্ভ্রান্ত দৃষ্টি নিয়ে জগৎখ্যাপার দিকে তাকিয়ে আছে, ঠিক সেই সময় জগৎখ্যাপা বলে উঠল, গতকাল রাতে তোরা তোদের পাপ কর্মের কাহিনী শুনিয়ে যখন চলে গেলি, ঠিক তার পর মুহূর্তে আমি আবার দ্বিধায় পড়ে গেলাম। ভাবলাম সামান্য নেশার জিনিস আর টাকার জন্য তোদের পাপ আচারের সঙ্গ দিয়ে কি ঠিক কাজ করছি? এই প্রশ্নের যথাযথ উত্তর আমি পেলাম না। কারোর লোভে আমিও আক্রান্ত হয়ে পড়েছিলাম। তখনই ঠিক করলাম আমার শক্তি প্রয়োগ করে তৃষার আত্মাকে আমি ঢাকবো। ওর মুখ থেকেই আমি শুনবো ওর কষ্টের কথা, তারপর সিদ্ধান্ত নেব আমার কি করা উচিত। এরপর আমি আমার অলৌকিক ক্ষমতার বলে এই গুপ্ত কক্ষে তৃষার আত্মাকে আহ্বান করি। ও সাড়া দেয় চট করে, এখানে সশরীরে হাজিরও হয়। এরপর ওর মুখে যা শুনলাম তাতে তোদের প্রতি আমার ঘেন্নাতে গা জ্বলে উঠল। ছি, তোরা মানুষের পর্যায়ে পড়িস? তৃষাই আমাকে জানালো ঠিক কি ঘটেছিল ওর সঙ্গে। একটা নিষ্পাপ মেয়ের পবিত্র ভালোবাসার সুযোগ নিয়ে অমিতাভ চোখে ডেকে আনলি নির্জন একটা স্থানে। তারপর তোরা দুজনে মিলে নেশাগ্রস্ত অবস্থায় ওকে বারবার ধর্ষণ করলে। এই পাশবিক অত্যাচারের ফলে ও জ্ঞান হারালো। এরপর তোদের হুঁশ ফিরলে লোক জানাজানির ভয়ে তোরা চিরতরে তৃষার মুখ বন্ধ করার জন্য ওকে খুন করলি। তারপর লাশ উধাও করার জন্য ওর দেহটা একটা লোহার বাক্সে ঢুকিয়ে তার সঙ্গে পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দিয়েছে। কি নিষ্ঠুর আর হিংস্র তোরা!
ও বললেও রাত তার ডুবন্ত দেহ ছেড়ে আসতে পারছিল না এতদিন। কিন্তু কিন্তু মাসখানেক আগে ও সমস্ত বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসতে পেরেছে ওই নদীর ভেতর থেকে। কারণ সেই দেহ অস্থি আর নেই, সব নষ্ট হয়ে গেছে। যা নজরে পড়েছে তা কেবল ওর ভূতগ্রস্ত দশা। তোদের রক্ষা করে তৃষার প্রতি অন্যায় আমি করতে পারবো না। তোদের মৃত্যুতে ওর মুক্তি মানে এবার তোর কাজ তুই কর। জগৎ খ্যাপার কথা শেষ হতেই তৃষা অমিতাভর পাঁজর ফাটিয়ে ওকে শেষ করে ফেলল। তারপর লাফিয়ে এসে এক নিমেষে আদিত্যর মাথা উপড়ে ফেললো ওর কাঁধ থেকে। এরপর তৃষার তৃপ্ত আত্মা বাতাসে মিলিয়ে যেতেই জগৎ খ্যাপা হেসে উঠল ওর শ্লেষা মেশানো কণ্ঠে। আপনারা শুনলেন লেখক আশিস চক্রবর্তীর কলমে জগৎ খ্যাপা সিরিজের প্রথম গল্প প্রেতের প্রতিশোধ। লেখক আশিস চক্রবর্তীর জন্ম মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে। স্কুল জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। একসময় সাংবাদিকতাও করেছেন, তবে বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় রয়েছেন। লেখক আশিস চক্রবর্তীকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গল্পটি ভালো লাগলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।